আজকে হবে এখান থেকে আবার সারাদিনের জন্য সাইট সিন। খুব সম্ভব ওটা বাংলাদেশের লঞ্চ হবে। এটাই হলো হেতালের জঙ্গল, এখানেই বাঘ থাকে। বর্তমানে শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই পর্যটকদের আকর্ষণ। ভারত বাংলাদেশ জুড়ে প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা এই সুন্দরবন, যেটা পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি। কিন্তু এর 34% মাত্র রয়েছে আমাদের ভারতবর্ষে, যার পুরোটা ঘুরে দেখতে হলে বেশ কিছুদিন সময় লাগে। কিন্তু আজকে আমার ট্যুর প্ল্যান 2 রাত্রি 3 দিনের। এতেই যে পরিমাণ নোনা জল, ম্যানগ্রোভ ফরেস্ট, বাঘ, হরিণ, কুমির, বাঁদর, কাঁকড়া, সাপ, বিভিন্ন প্রকার পাখি তথা হাজারো জীব বৈচিত্র্য সাথে নিয়ে প্রকৃতির যে অভিজ্ঞতা অর্জন করব, তাতে সুন্দরবনকে 90% জেনে ফেলা সম্ভব। সাথে থাকছে 3 দিনের জন্য আলাহিদার খাওয়া দাওয়া, সুন্দরবনের মধ্যেই থাকার জন্য সুন্দর একখানা হোমস্টে, এবং উপরই মনোরঞ্জনের জন্য থাকছে সন্ধ্যায় আদিবাসীদের ঝুমুর নাচ, এছাড়া আরও অনেক কিছু। তাহলে দেরি না করে আজকের গল্প প্রথম থেকেই শুরু করা যাক। হ্যালো বন্ধুগণ, আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আবার একটা নতুন সকাল, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এখন আমি আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে। আজকে আমি যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় কিন্তু আমি আজকে প্রথম যাচ্ছি, একদম নতুন একটা এক্সপিরিয়েন্স। আজকে যাচ্ছি আমি সুন্দরবন 2 রাত্রি 3 দিনের জন্য। এখন শিয়ালদা থেকে আমি ধরবো সকাল 7:42-এর ক্যানিং লোকাল। আমার প্রত্যেকবারের জার্নি কিন্তু আমার বাড়ির নিয়ারেস্ট রেল স্টেশন পাঁশকুড়া থেকে শুরু হয়, কিন্তু আজকে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আজকে চলে আসলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনে। এখান থেকে শুরু করলাম আজকের ব্লগ। আর আজকে আমাদের ক্যানিং লোকাল দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে, শিয়ালদা সাউথ লাইন থেকে। প্রচণ্ড ভিড় হয় এই লাইনের এই ট্রেনে। কম করে 10 থেকে 15 মিনিট আগে যদি ঢুকে যেতাম তাহলে বসার জন্য সিট পেয়ে যেতাম। শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ক্যানিং পৌঁছতে আমার টিকিট মূল্য পড়েছে মাত্র 15 টাকা। সকালের উষ্ণতা গায়ে মেখে রওনা হয়েছিলাম আজকের গল্পের পথে। ট্রেনের সিটে বসে স্পিডোমিটার চেক করাটা এটা একটা অভ্যেস হয়ে গিয়ে দাঁড়িয়েছে। সেটা লোকাল ট্রেনই হোক কিংবা এক্সপ্রেস ট্রেন কিংবা বাস জার্নি হোক না কেন। যেহেতু বসার জন্য একখানা সিট পেয়ে গেছিলাম, তাই 1 ঘন্টা 14 মিনিটের জার্নি 2 ঘন্টা 14 মিনিটে কমপ্লিট করতে তেমন কিছু অসুবিধে হয়নি। এখন ঘড়ি কাঁটায় বাজলো 10:05। যদিও এখানে ঢোকানোর সময় ছিল 8:56 আশেপাশে। প্রচণ্ড পরিমাণে ট্রেন লেট করে দিয়েছে, কিছু করার নেই। ট্রেনের শেষ প্রান্তে এগিয়ে এসে প্ল্যাটফর্ম যেখানে শেষ হয়েছে তার ডান দিকেই রয়েছে ছোট্ট একখানা বনদেবী মন্দির, যেখান থেকে অটোতে করে আজকে হবে আমাদের পিক আপ। এই পিক আপের খরচ আজকের সুন্দরবন ভ্রমণের খরচের মধ্যেই ইনক্লুড। 3 দিনের টোটাল খরচ এই ভিডিওর মধ্যে শেয়ার তো করবই, কিন্তু এখন স্টেশন থেকে সবার আগে পৌঁছতে হবে সোনাখালী ঘাটে। স্টেশন থেকে সোনাখালী ঘাটের দূরত্ব 17 কিলোমিটারের আশেপাশে, যেটার পৌঁছতে সময় লেগে যায় প্রায় 30 মিনিটের কাছাকাছি। মাঝে পড়ে ক্যানিং ব্রিজ, যেটা সুন্দরবনের ভয়ঙ্কর রূপধারী মাতলা নদীর উপর গড়ে উঠেছে। যদিও সুন্দরবন ভারত বাংলাদেশ নিয়ে গড়ে উঠেছে, কিন্তু এই নদীর অবস্থান আমাদের ভারতবর্ষের সুন্দরবনেরই অংশে। যতক্ষণে সোনাখালী লঞ্চের ঘাটে গিয়ে পৌঁছেছিলাম, ততক্ষণে পৌঁছে গেছে বাকি সমস্ত ট্যুরিস্টরাও এই একই ঘাটে। এখন এসে পৌঁছালাম সোনাখালীর ঘাটে। 30 মিনিটের মতো সময় লাগলেও স্টেশন থেকে বেশ কিন্তু সময় বেশি লেগে গেছে আমাদের। এখন ঘড়ি কাটায় বাজে 11:02। আর এই জায়গা থেকে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে থাকে সুন্দরবনের সব বিভিন্ন জায়গার সব ট্রিপ করানোর জন্য। আজকে আমি যেই এজেন্সির মাধ্যমে ট্যুরটা কমপ্লিট করব তার নাম হচ্ছে পরিযায়ী রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম। এই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, আজকে এই লঞ্চে করে আজকে পুরো ট্রিপটা কমপ্লিট করব। এই বোটের নাম MV সব্যসাচী। এখান থেকে করবো। তো এতটা দেরি করে আসছি, সবাই চলে আসছে একসাথে। এখন চলুন সবার প্রথমে দেখাই এই লঞ্চের মধ্যে থাকার জন্য কি ব্যবস্থা রয়েছে, কারণ এখন বেশিরভাগ মানুষ এখন উপরে আছে, নিচে খালি আছে। তোমরা কোথা থেকে এসেছো? আমি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর? একদম সামনের মুখেই এরকম সিঁড়ি আছে ভেতরে নামার জন্য। লাইন ধরে এখানে অনেকগুলো বেড আছে, এইদিকে 4টে বেড আর এইদিকে 4টে বেড। প্রত্যেকটাতেই 2-3টে করে বালিশ দেওয়া আছে। এই যে এখানে অমিত দা আগে থেকে উঠে এখানে এসে বসে আছে। কেমন লাগছে অমিত দা? দারুণ দারুণ। এখানে ওপরেও থাকা যায়, ওপরে চেয়ারে বসে ওখানেও সময় কাটাতে পারবেন। আর তাছাড়া বিছানাতে এখানে শুয়েও রেস্ট করা যায়। ব্যাগপত্র আমরা আপাতত এখানে রেখে দিয়েছি, আর এখানে আরও সব যারা আসছে সব এখানে রেখেছে। কাউ কোথা থেকে আসছেন? ঠাকুরপুকুর।
এখন ঘড়ি কাঁটায় বাজলো 11টা বেজে 16 মিনিট। এখন আমাদের বোট ছেড়ে রওনা হচ্ছে সোনাখালীর ঘাট থেকে আজকের ট্রিপের উদ্দেশ্যে। আর এখানে পাশে দেখতে পাচ্ছেন সকালের যে খাবার দাবার সেটা এই লঞ্চের মধ্যে এখানে দেওয়া হবে। সকালের খাবারে আছে এইরকম লুচি, তার সাথে গরম গরম আলুর সবজি, তার সাথে একটা করে মিষ্টি। এই খাওয়া দাওয়া দিয়ে শুরু হলো আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের শুরু। এটা হচ্ছে ডাইনিং টেবিল এরকম দিয়ে দিয়েছে, এখানে প্রচুর লাইন ধরে চেয়ার আছে। এখন চলুন গরম গরম খাবারটা খেয়ে নেওয়া যাক। পাশেই রয়েছে এখানে হাত ধোয়ার জায়গা। সুন্দরবন এমন একটা জায়গা যেখানে সমস্ত ট্যুর এজেন্সির মাধ্যমেই চালনা করা হয়ে থাকে বিভিন্ন প্রাইস রেটে। সেটা একদিনেরই হোক, এক রাত্রি দুদিনেরই হোক, কিংবা দুরাত্রি 3 দিনের, যার মধ্যে ইনক্লুড থাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন পদে খাওয়া দাওয়া, রাত্রের বাসস্থান হিসেবে একটা ভালো হোমস্টে, তারপর সারাটা দিন লঞ্চে করে নোনা জলের বুক চিরে ম্যানগ্রোভের মধ্যে ভেসে বেড়ানো এবং বেশ কিছু সাইট সিন পয়েন্টে ওঠা নামা, এসব তো রয়েছেই। লঞ্চে করে রওনা দেওয়ার শুরুতেই জানিয়ে দেওয়া হচ্ছিল এই দুরাত্রি 3 দিনের ভ্রমণে আমরা কি দেখব, কোথায় কোথায় ঘুরব, কোথায় থাকব, শারীরিক কন্ডিশন কিভাবে সুস্থ রাখবো ইত্যাদি। তবে সেগুলো মুখে বলার চেয়ে ভিডিওতে একটা একটা করে দেখানোই বোধ হয় সব থেকে ভালো হবে। এখন বাজে দুপুর 12টা বেজে 29 মিনিট। এখন চলে আসছে স্ন্যাক্স। দাদা এটা কি আছে? চিংড়ির পকোড়া। চিংড়ি পকোড়া সবার জন্যে। পাশে এখানে আছে কিচেনটাও দেখাবো আপনাদের একটু পরে। হাতে গরম গরম চিংড়ির পকোড়া, তার সাথে বাইরের সৌন্দর্য, মনে হচ্ছে কোনো একটা রুমের মধ্যে আছি। এখান থেকেই ম্যানগ্রোভের যে অরণ্য সেটা কিন্তু দেখা মিলতে শুরু করছে। দারুণ বানিয়েছে। এই যেখানে থাকার বেড আছে এখানে পাশে দুটো বাথরুম আছে, একটা এইদিকে আর একটা এইদিকে। ভেতরটা আমি ঢুকে দেখেছিলাম এক্ষুনি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর একদম সোজা বেরিয়ে গেলে এইদিকে কিন্তু কিচেন। এই যে দেখছেন এখানে আজকে সব রান্নাবান্না চলছে। আজকে দুপুরের জন্য কি হচ্ছে? আজকে দুপুরে আছে কাল ভাজা, গলদা চিংড়ি, পাতলা মাছের কারি, চিংড়ি মাছের মালাইকারি, তার চাটনি পাপড়। আর এই যে এখানে মাছ, এটা কি মাছ? কাতলা। পাতলা চাটনি হয়ে গেছে, কাতলা মাছ চাটনি, এখানে ভাত রেডি হয়ে গেছে। আর এটা একটা কিছু একটা গ্রেভি, ডাল আছে, ওখানে ডাল আছে। আর এখানে চিংড়ি মাছ ফ্রাই করা চলছে। কি বড় বড় সাইজের চিংড়ি, বাড়ির মতো করে রান্না হচ্ছে এই বোর্ডের ভেতরে। এটা কিন্তু ওপর থেকে কল্পনা করা যায় না। চিংড়ি পকোড়া শেষ হওয়ার সাথে সাথে আবার চা চলে আসছে গরম গরম। শরীরটা প্রচণ্ড ক্লান্ত, কালকে রাত থেকে ঘুম হয়নি। এখন ভাবছি কিছুক্ষণ এই বিছানাতে এখানে ঘুমিয়ে নেব। কিন্তু মুখে ঘুমোবো বললেও জাগিয়ে রেখেছিল সুন্দরবনের ম্যানগ্রোভের রহস্যময় কিছু কাহিনী। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত হলেও সুন্দরবন বিখ্যাত তার সুন্দরী ম্যানগ্রোভ অরণ্যের জন্য। বঙ্গোপসাগর একদম সামনে হওয়ায় এই বনাঞ্চলকে জালের মতো জড়িয়ে রেখেছে লবণাক্ত সামুদ্রিক জলের স্রোত, কাদার চর, অজস্র নদীর খাড়ি। কিছুক্ষণের জন্য ভাবুক মনকে একটু বিশ্রাম দেওয়াই যাক, কারণ এখন আমাদের ডাক এসেছে লঞ্চ থেকে নামার জন্য। বেশ কিছুক্ষণ লঞ্চের মধ্যে সময় কাটালাম। আর এখন এই সময় দেখুন কি সুন্দর হাওয়া চলছে, এখন একদম জলজ ঠান্ডা হাওয়া। এখন আমরা নামতে চলেছি গোসাবায়। আর পাশে এইটাই হচ্ছে নৌকো চালানোর কন্ট্রোল রুম। দাদা এটা কি চালাচ্ছ? নৌকো না লরি? তো এখন দেখি এখানে কি আছে জায়গা দেখার মতো। আর আমাদের হাতে খুব বেশি সময় নেই, মাত্র 30 মিনিট সময় আছে। আগে থেকে জানিয়ে দিয়েছিল যে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিতে, কারণ এখানে সব জায়গাগুলো ঘুরে আবার সবাইকে একসঙ্গে এই লঞ্চে আবার উঠতে হবে। এখন যে জায়গায় আসলাম, এই যে পেছনে বাংলোটা দেখতে পাচ্ছেন, কাঠের এই ছোট্ট বাংলোটা, এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এটা কিন্তু বেশ অনেক দিনের পুরনো। এই হ্যামিল্টন সাহেবের পুরো নাম স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন, যিনি ছিলেন স্কটল্যান্ডের প্রবাসী। কিন্তু তিনি বাংলাকে প্রচুর ভালোবাসতেন। সুন্দরবনের এই গোসাবাতে তার জমিদারি প্রথা চালু করার সাথে তিনি নিজের জন্য বানিয়েছিলেন একটি কাঠের বাংলো। সবথেকে আশ্চর্যজনক বিষয়, এই বাংলোর পিলারগুলো সব কাঠের থাম দিয়ে তৈরি, কিন্তু এই বাংলোর জানালা দরজা বন্ধ অবস্থাতেই বর্তমানে দেখতে পাওয়া যায়। কোনো প্রকারেই টুরিস্টদের জন্য ভেতরে এন্ট্রির সুবিধে নেই। এরপর 20 টাকা গ্লাস আখের রস সেবন করে অল্প দূরত্বে পায়ে হেঁটে রওনা হয়েছিলাম বেকন বাংলোর দিকে। এইটা হচ্ছে বেকন সাহেবের বাংলো, যার এন্ট্রি টিকিট 10 টাকা করে পার পার্সন। এই বেকন বাংলো সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে তার কর্মযজ্ঞ দেখার জন্য এবং সহযোগিতার জন্য এসে হাজির হয়েছিলেন এবং 2 দিন এখানে বিশ্রামও করেছিলেন। তার সাক্ষাতের স্মৃতি হিসাবে এখানে উভয়েরই 2টি মূর্তি এই বাংলোর পাশেই তৈরি করে রাখা আছে।
সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল দেখতে পাবো কি পাবো না জানি না, কিন্তু এই বেকন সাহেবের বাংলোতে এসে রয়্যাল বেঙ্গল দেখতে পেলাম। সেটাও আবার লেজ ভাঙা, এই যে দেখছেন বাঁধা রয়েছে। যথাক্রমে সেলফি ভিডিও নেওয়া শেষ হলে আবারও রওনা হই লঞ্চ ঘাটে। তবে এবার আমাদের লঞ্চ দাঁড়িয়েছিল একদম বেকন বাংলোর সামনে। এই ফাঁকে একটা কথা না জানালেই নয়, ভবিষ্যতে যারা সুন্দরবন ঘুরতে আসার পরিকল্পনা করছেন তাদের বলবো অবশ্যই নিজেদের স্কিন এবং হেলথ রক্ষার জন্য একটা ভালো মানের সানস্ক্রিন, সানগ্লাস এবং টুপি কিংবা ছাতা অবশ্যই সাথে ক্যারি করবেন, কারণ এখানকার লবণাক্ত ওয়েদার এবং প্রচণ্ড তেজ সূর্যের আলোর ঝলকানিতে এগুলো অবশ্যই লাগবেই লাগবে। বেশ কিছুক্ষণ পর সবার জন্য ডাক এলো লাঞ্চ রেডি। খিদেও পেয়েছিল প্রচণ্ড, তাই ভুড়ি ভোজে নিজেকে বিলীন করে দেওয়া ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই। গোসাবা থেকে ফিরে আমরা এখন চলে আসি সোজা লাঞ্চ টেবিলে। কত কিছু আইটেম দেখুন দুপুরে, ভাত, ডাল, এখানে আলু উচ্ছে ভাজা, এই একটা বড় সাইজের একটা গলদা চিংড়ি, তার সাথে এটা হচ্ছে কাতলা মাছ এইরকম একটা বড় সাইজের, তার সাথে লেবু। প্রত্যেকটা রান্নার স্বাদ খুবই সুস্বাদু। আর এখানে এক ঠাম্মা আছে। ঠাম্মা, কেমন লাগছে খাবার দাবার? এখানে ঝাল খুব বেশি নেই, একদম মিডিয়াম। অমিতদার কেমন লাগছে খাবার? এই চিংড়ি মাছটা নিয়ে হাতে করে একবার দেখছো আবার রেখে দিচ্ছ, কারণটা কি? অনেক বড় তো, টাইম লাগবে। সোশ্যাল মিডিয়ায় সুন্দরবনের ইলিশ উৎসব সেরা জায়গায় স্থান গ্রহণ করেছে, এটা আমরা কম বেশি সবাই জানি। বর্ষার সময় ইলিশ উৎসবে আসলে বিভিন্ন পদে ইলিশ দেওয়া হয়, কিন্তু খাওয়া দাওয়ার স্বাদ বলবো অতুলনীয়। খেতে বসে ইতিমধ্যে কিছু যাত্রীবাহী এবং কিছু পুলিশের লঞ্চকেও পাশ দিয়ে যেতে দেখেছি। কিছুক্ষণ পর এক অজানা জায়গার ঘাটে লঞ্চ গিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, খুব সম্ভব হয়তো পানীয় জল সংগ্রহ করার জন্য। ওখান থেকে ছেড়ে বেরোনোর পর একটু রেস্ট নেবার জন্য বিছানায় এসে যখন বসলাম, তখন সবাইকে দেওয়া হচ্ছে 2টো করে তরমুজের টুকরো। কোথায় আছে খালি পেটে জল এবং ভরা পেটে ফল, স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক। কিছুক্ষণের মধ্যেই নজর কাড়ল অস্থির ঝকঝকে জলরাশি। পরবর্তী সময়ে মন কাড়ল নোনা জলে কিছুটা করে ডুবে থাকা ম্যানগ্রোভের গাছগুলো। জোয়ারের ভরা জলে লঞ্চ এগিয়ে চলেছে তীরের গা ঘেঁষে। তারই সাথে সুন্দরবন সম্পর্কে কল্পনাগুলো চোখের সামনে দিয়ে বয়ে চলেছে। শীতের সময় যেসব পরিযায়ী পাখিগুলো এই সুন্দরবনে দেখতে পাওয়া যায়, এখন সেই পাখিগুলোর দেখা না মিললেও বেশ কিছু প্রজাতির পাখি গাছের ডালে বসে, আবার কোনোটা ঝোপের মধ্যে লবণাক্ত জলে পা ডুবিয়ে মাছ শিকার করছে। পাশ দিয়ে সরে যাচ্ছে ম্যানগ্রোভের ছোট বড় নদীর খাড়িগুলো, পাশ কাটিয়ে চলে যাচ্ছে যাত্রীবাহী ছোট বড় লঞ্চগুলো। অবিরাম জলস্রোতে প্রতিফলিত হচ্ছে বিকেলের সূর্যের লাল মায়াবী আলো। ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশের পতাকা উড়িয়ে আসা বাংলাদেশের কিছু পণ্যবাহী জাহাজকেও পাশ কাটিয়ে চলে যেতে দেখলাম। আজকের সারাটা দিন এই লবণ জলে ভেসে থেকেই কেটেছে। আজকের মতো এখানেই হবে রাত্রিবাস। কাল সকাল থেকে শুরু হবে সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘ এবং বিভিন্ন প্রজাতির জীবেদের দর্শনের পর্ব। এখন ঘড়ির কাঁটায় বিকেল 5:21। এখন আমরা অবশেষে লঞ্চ থেকে নেমে পড়লাম। এই জায়গার নাম পাখিরালয়। এখানেই হবে আজকে আমাদের রাত্রিবাস। তাহলে চলুন কোথায় আজকে থাকছি দেখাই সেটা আপনাদের। আর এই সময় কি সুন্দর ঝোড়ো মিষ্টি বাতাস বইছে, এখানে চুল একদম উড়িয়ে নিয়ে যাওয়ার উপক্রম। এই পাখিরালয়ে একটা সুন্দর ফেরিঘাট রয়েছে, কিন্তু সেখানে এখন কাজ চলায় আজকের জন্য এই জায়গাতেই আমাদের নামতে হয়েছে। সব কিছুই দেখাবো এই ব্লগে, কিন্তু সেটা না হয় কালকে সকালের জন্যই তোলা থাক। আজকে সকাল 11টা থেকে সারাটা দিন আজকে জলে জলে কাটালাম, খুব এনজয় করেছি। আজকে ঘোরার মতো আর তেমন কোনো জায়গা নেই, কারণ আজকে যেহেতু সন্ধে হয়ে আসছে, সেই জন্য আমরা আজকে পাখিরালয়ের এই জায়গাতে আজকে রাত্রিবাস করব। এই যে দেখছেন, এইটা হচ্ছে পরিযায়ী হোমস্টের মেন গেট। গেট দিয়ে ভেতরে ঢুকলেই এরকম দেখতে পাবেন সুন্দর একটা ফুলের বাগান। আর আমার পাশে এই যে রুমগুলো রয়েছে, এই যে হোটেলটা, এটা হচ্ছে পরিযায়ী হোমস্টে। তো খুবই একটা সুন্দর জায়গা, একদম প্রাকৃতিক পরিবেশ। যারা নেচারকে ভালোবাসেন এই জায়গা তাদেরকে অবশ্যই আকর্ষণ করবে। চলুন এখানে আর কি কি আছে হোমস্টেতে সব কিছু দেখাই আপনাদের। সুন্দরবনের গ্রাম্য পরিবেশে এমন একটা হোমস্টেতে থাকতে ভালো লাগে না, এমনটা যদি বলি তাহলে সেটা নিতান্তই মিথ্যে কথা হবে। যেখানে ঘোরার জন্য জলপথই ভরসা, এমন একটা জায়গায় এসে এমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে পাওয়া ভাগ্যজনক ব্যাপার। সুন্দর করে একখানা পরিপাটি করে সাজানো রুম, যেখানে একটা পরিবারের সঙ্গে 4 জন পর্যন্ত থাকা যায়। দুটো সিলিং ফ্যান সহ একটা সুন্দর অ্যাটাচ বাথরুম প্রত্যেকটা রুমের মধ্যেই রয়েছে। দিনের বেলায় গরম হলেও রাতে কিন্তু বেশ ঠান্ডা।
কাজেই এসির প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। তবুও এসি রুমে থাকতে চাইলে সে ব্যবস্থাও রয়েছে এখানে। এরপর সন্ধে গাঢ় হলে সবার জন্য চলে আসে গরম গরম নুডলস এবং চা। তারই সাথে মনোমুগ্ধকর পরিবেশে সেজে ওঠে রং বেরঙের লাইটে এই হোমস্টে, এমন পরিবেশে যার বর্ণনা এক কথায় অসাধারণ। এখন ঘড়ি কাটা রাত 8টা, আর এখানে এখন শুরু হয়ে গেছে ঝুমুর নাচ, যেটা সন্ধ্যেবেলার সব থেকে আকর্ষণ। সুন্দরবনে আমরা ঘুরতে এসে একদিনের জন্য এইরকম যে জায়গায় আনন্দ করছি না, দারুণ লাগছে। এখন ঘড়ি কাটা বেজে গেছে রাত্রি 10টা বেজে 19 মিনিট। এখন আমরা চলে আসলাম রাত্রির ডিনার টেবিলে। রাত্রে দিয়েছি এখানে কষা খাসির মাংস, তার সাথে এখানে পটলের সবজি, স্যালাড। আর এই যে ভাতটা দেখছেন, এখানে ভাতের দুরকম অপশান আছে, জিরা রাইস আছে আর হচ্ছে প্লেন রাইস আছে। আমি নিয়েছি জিরা রাইস। রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তাহলে আজকের মতো গুড নাইট। ঘুম থেকে উঠে এই যে দৃশ্য দেখব, এই ভাবনাতে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিলাম। দূর দূর পর্যন্ত কুয়াশায় চাদর ঢেকে গেছে মাঠ ঘাট, পুকুর, ডোবা তথা পুরো গ্রামাঞ্চল। এ যেন এক নৈসর্গিক দৃশ্য। ঘড়ির কাঁটা এখন সকাল 6:30, আর সকালের এখানের ওয়েদার এটা পুরো মুখে না বললেও চলবে। একদম পুরো মায়াবী সকাল, একসঙ্গে কুয়াশা, তার উপরে একদম সূর্যি মামার দর্শন। এই জিনিস খুবই রেয়ার। আমরা গ্রামের সাইডে যে থাকি, আমরা সবসময় দেখি কুয়াশার সবসময় সূর্য ঢেকে থাকে, কিন্তু এখানে কুয়াশার মধ্যে দিয়ে সূর্যের যে কিরণটা না, সেটা একদম ডাইরেক্ট চোখে এসে লাগছে। আর সকালের সময় এটা একদম অসাধারণ লাগছে, অসাধারণ। এখন সময়ের কাঁটা বলছে সকাল 6টা বেজে 45 মিনিট। এখন চলে আসছি পাখিরালয়ের লঞ্চের ঘাটে। আজকে সুন্দরবনে দ্বিতীয় দিন। আজকে হবে এখান থেকে আবার সারাদিনের জন্য সাইট সিন। কোন কোন জায়গায় ঘুরবো, কোথায় কোথায় যাব, সব কিছুই আমার কাছে একদম অচেনা। তাহলে চলুন লঞ্চে ওঠা যাক। এই যে পাশে দাঁড়িয়ে আছে এমবি সব্যসাচী। সকালের সময় এই জায়গা থেকে ভিউটা কত সুন্দর দেখুন। এখন হচ্ছে সূর্য দেখা মিলছে এখন, যদিও কুয়াশা রয়েছে এই জায়গাতে। দূরে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, খুব সম্ভব ওটা বাংলাদেশের লঞ্চ হবে। আর এই দেখুন এত বড় একটা চড়া নদী। এই সময় এখান থেকে প্রচুর পরিমাণে লঞ্চ এখান থেকে সব যাওয়া আসা করছে। সকাল সকাল লঞ্চের মধ্যে বিক্রি হচ্ছে একদম তাজা খেজুরের রস। সকালে খেজুরের রস খাওয়ার পরে হাতে আবার চা দিয়ে দিয়েছে। এরকম খেতে কিন্তু খুবই ভালো। 20 টাকা করে গ্লাস নিচ্ছে। মানে এখানে যে সাধারণ যে মানুষজন আছে না, তারা হচ্ছে এখানে লঞ্চে লঞ্চে এরকম সব বিক্রি করে। সকালের সময় জায়গাটা পুরো সমুদ্র মনে হচ্ছে। আজকের দ্বিতীয় সকালে ঠিক ছিল সুন্দরবনের টাইগার রিজার্ভের সজনেখালি দর্শন করার, কিন্তু পারমিশন বার করার জন্য ঠিক করা হলো এই জায়গা আমরা পরের দিন সকালেই দর্শন করব। কাজেই এখান থেকে আমরা বাকি যে অন্যান্য জায়গাগুলো আছে সেই সব জায়গাতেই আজকে ভিজিট করব। এবারে আমাদের লঞ্চ এখান থেকে ছেড়ে রওনা হলো সেই সব জায়গার উদ্দেশ্যে, যেসব জায়গাতে গেলে বাঘ এবং অন্যান্য জীবেদের দেখা মিলবে। এছাড়াও চিরহরিত ম্যানগ্রোভের বিভিন্ন উদ্ভিদের সাথেও পরিচয়ের সুযোগ মিলবে। আজকে আমাদের সাথে থাকবে গাইড দাদা। সুন্দরবন ভ্রমণ নিয়ে বেশ কিছু তথ্য, যেমন সুন্দরবনে বাঘ, কত রকম প্রজাতির জীব আছে, সরীসৃপ আছে, তাদের নাম, কোন জায়গায় কোন জিনিসটা দেখার সম্ভাবনা সবথেকে বেশি, কিভাবে কোন জায়গা থেকে কী কী জিনিস দেখতে পাবো, ম্যানগ্রোভের বিভিন্ন উদ্ভিদ সম্পর্কের পরিচয়, প্রাণনাশক কিছু জীব উদ্ভিদ, কোন জিনিস থেকে এড়িয়ে চললে কোনো সমস্যা ছাড়াই ট্যুরটা আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারবো ইত্যাদির পরামর্শ ছাড়া সুন্দরবন এক প্রকার অসম্পূর্ণ বলেই আমার মনে হয়। এখন প্রথমে চলে আসলাম সুধন্যখালিতে। আর এখানে ঢোকার মুখেই এইরকম একটা মন্দির আছে। এই মন্দিরের নাম বনবেবী মন্দির। এই বনবেবী মন্দিরের এই যে মূর্তি আছে, এটা হচ্ছে দুর্গার একটা রূপ, যেটা আমাদের গাইড বলছিল। আস্তে আস্তে এখানে সুন্দরবনের মানুষজন এই মন্দিরে এই ভগবানের পুজো করে। তার কারণ এখানে বাঘের হাত থেকে বাঁচার জন্য। এটা যেটা শুনলাম সেটাই বলছি আপনাদের।
ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছিলাম সুন্দরবনের বিভিন্ন প্রকার উদ্ভিদের নাম, সুন্দরী, গোরান, গেওয়া, অনেক কিছুই। এখানে আসলে প্রত্যেকটা গাছই আপনারা দেখতে পাবেন। আর এখানে গাছ চিনতে কোনো অসুবিধা হবে না যদি গাছ না চেনেন, কারণ এখানে প্রত্যেকটা গাছের নিচে নাম দেওয়া রয়েছে। সুন্দরবনে বিভিন্ন প্রকৃতির স্তন্যপায়ী প্রাণী, পাখির প্রজাতি আছে, যেটা আসলে এখানে আপনারা ছবি দেখতে পাবেন। তো পরে দেখছি যদি এখানে দেখতে পাই সেটা ক্যামেরা দেখাবো। সুধন্যখালীর ওয়াচ টাওয়ার এটা, ওপরে অনেক মানুষ অলরেডি উঠে গেছে। এই ওয়াচ টাওয়ারের ওপরে আসতে এখান থেকে দেখতে পাচ্ছি মিষ্টি জলের একটা ছোট্ট পুকুর। এখানের যে বন্যপ্রাণী আছে তারা এই জায়গায় জল খেতে আসে। আর পাশে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সরু সরু সব খাড়ি, যেসব জায়গায় লোনা জল সব আসে সমুদ্রের জোয়ারের সময়। এখন ঘড়ি কাটায় সকাল 8:30। সকালবেলা এটা হচ্ছে গরম গরম নান, তার সাথে চানা। নান চানা বেশ জমে যায়, বেশ ভালো জিনিস। নানগুলো তো ভীষণ সফট। আর এখন এই সময় এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে, মানে বোটে সবাই এখন খাচ্ছে, ঠিক আছে। আর এখানে আজকের আমাদের গ্রুপে আরও কিছু মানুষ দেখলাম অ্যাড হয়েছে, যার জন্য সব জায়গাগুলো টেবিল ভর্তি হয়ে গেছে। ওয়েট করিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। সামনে ওখানে গিয়েও খাওয়া যায়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার কিন্তু এখানে মজা কিন্তু খুবই আলাদা। পাশে দেখতে পাচ্ছেন সুন্দরবনের বা ম্যানগ্রোভের অরণ্য, তার মধ্যে এরকম লঞ্চে করে খাবার নিয়ে এইভাবে খেতে খেতে যাচ্ছি। চলুন বাকি জিনিস দেখাবার আগে আজকে দুপুরে খাবারে কী কী তৈরি হচ্ছে রান্নাঘরটা একটু ঢু মেরে আসি। এটা হচ্ছে আমুদি মাছ, এটা হচ্ছে ফ্রাই করবে, একটু পরে দেবে বলছে। এই যে দিদি ভাসছে মাছ, এটা পাবদা। আর এখানে আছে এটা ভেটকি মাছ। এখানে দিদিরা কিন্তু খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো। মাথাটায় লাগলো। আগে আমরা টিভিতে অনেক শুনেছি, অনেক বইও পড়েছি যে হেতালের জঙ্গলে হচ্ছে বাঘ থাকে, সুন্দরবনে হেতালের জঙ্গল। এখন আমরা বাঘের এরিয়াতে চলে আসছি। এই যে পাশে এগুলো হচ্ছে সব হেতাল গাছ, দেখতে কিছুটা খেজুর গাছের মতো, একদম ছোট ছোট ঝোপ। এইসব জঙ্গলে বাঘ লুকিয়ে থাকে। এখনও যদিও আমরা বাঘ দেখতে পাইনি, অনেকেই ওখানে দাঁড়িয়ে আছে, পেছনে বাঘ দেখার চেষ্টা করছে। এখান থেকে বাঘ দেখতে পাওয়া যায়। আর এখানে জায়গায় জায়গায় কিন্তু বাঘের যে পায়ের যে থাবা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু বাঘ এখনও দেখিনি। অনেকক্ষণ প্রতীক্ষার পর বোটের একদম সামনের প্রান্তে গিয়ে হাজির হয়েছিলাম। এখন পর্যন্ত বাঘের দেখা মেলেনি ঠিকই, কিন্তু ছোট ছোট 2-3টে কুমিরের ছোট্ট ছানা নদীর জলে ভাসতে দেখেছি, যার ফুটেজ সঠিক টাইমে ক্যাপচার করার আগেই পাশ কেটে বেরিয়ে গেছে। দাদা এটা কি আছে? আমুদি মাছ। এইরকম টিস্যু পেপারে করে 3টে এইরকম বড় সাইজের আমুদি, যেহেতু তেলে ভাজা হয়েছে, প্রচণ্ড অয়েলি, সেই জন্য এরকম টিস্যু পেপারে দিয়ে গেছে। এই আমুদি মাছ এর আগেও আমি অনেকবার খেয়েছি, কিন্তু সাইজে অনেক ছোট ছোট, তার স্বাদ আলাদা। আর এই মাছের স্বাদ কিন্তু একদম অসাধারণ। দাদা আবার এখন চা দিচ্ছে সবাইকে। সুন্দরবন মানে খালি যে ঘোরাফেরা, বাঘ দেখা, পশু পাখি দেখা তা নয়, এখানে খাবারেরও বিশেষ সুবিধা রয়েছে। পাশ দিয়ে এখন চলে যাচ্ছে ম্যানগ্রোভের কিছু গাছ এবং হেতালের জঙ্গল, কিন্তু বাঘের থাবাই দেখতে পেয়েছি, বাঘ দেখতে পাইনি। আর বাঘ দেখার জন্য যারা সুন্দরবনে শুধু আসছেন তারা কিন্তু নিরাশ হতে পারেন, কারণ সুন্দরবন শুধু বাঘ দেখার জন্যই আদর্শ জায়গা নয়। বছরের সঠিক টাইমে না আসলে বাঘ দেখার চান্স 80% বাড়িতেই ছেড়ে আসতে হয়। কিন্তু নিরাশ হবার কোনো কারণই আমার কাছে নেই। প্রকৃত অর্থে সুন্দরবনে তারাই ঘুরতে আসে যারা ম্যানগ্রোভের প্রকৃতিটাকে উপভোগ করতে চায়। বাঘ দেখা তো একটা বাহানা মাত্র। পৃথিবী বিখ্যাত সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের যে 34% অংশ আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জুড়ে রয়েছে, এটা ভ্রমণ করা মানে পৃথিবী ভ্রমণের একটা বড় অংশ ভ্রমণ সম্পূর্ণ হয় এবং পৃথিবীর এক বৃহত্তম ভৌগোলিক প্রকৃতির সাথেও সাক্ষাৎ হয়ে যায়। এছাড়াও পাখি প্রেমীদের জন্য পুরো ভারতবর্ষের মধ্যে পাখি প্রজাতির পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য সুন্দরবন চিরদিনই প্রথম স্থান অধিকার করেছে। কান নাড়াচ্ছে, কান দুটো নড়ছে, দাঁড়িয়ে আছে। বড় বড় তো, অনেক বড়, অনেক বড়। পিঠের উপরটা কালো। নিচে বিছানার মধ্যে শুয়েছিলাম, জানালা দিয়ে দেখলাম 2-3টে হরিণ।
সেই জন্য উপরে আসছি, আর এখন সবাই উপরে দৌড়ে আসছে। ক্যামেরায় জুম করতে পারছিলাম না, অনেকটা দূরে। এইটা হচ্ছে বাঘের মানে ঘর বললে চলে, কিন্তু বাঘ এখানে দেখতে পাওয়া যাবে কিনা সেটা তাদের উপর ডিপেন্ড করছে, যে কখন তারা আসবে, কখন দেখা দেবে। কোথায় হরিণ শুয়ে আছে। ক্যামেরাতে সব জিনিস ক্যাপচার হচ্ছে না, কিন্তু খালি চোখে এখানে হরিণ দেখা যাচ্ছে। অনেকগুলো হরিণ দেখে ফেললাম এরই মধ্যে। 4টে? আমিও 3টে দেখেছি। এখন আমরা লঞ্চ থেকে হচ্ছে ঘাটে হচ্ছে নামিনি, তার মধ্যে এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যাচ্ছে। এগুলো একটু ছোট ছোট সাইজের। এই যে এখানে রয়েছে 3টে, এই জায়গাতে একটা। এই যে সবাই এখন এখান থেকে সব ফটোগ্রাফি করছে। এইটা হচ্ছে দোবাঙ্কি ক্যাম্প, সুন্দরবনের হচ্ছে ব্যাঘ্র প্রকল্প। এটা হচ্ছে এন্ট্রি গেট, আর ভেতর দিয়ে এইরকম রাস্তা, দুদিকে এরকম জাল দেওয়া আছে, তারের জাল, এরকম সিঁড়ি করা আছে, একদম সোজা রাস্তা। বর্ষার সময় আসলে এই জায়গার সৌন্দর্য খুব সুন্দর লাগে। দুই দিকে রয়েছে ছোট বড় ম্যানগ্রোভের গাছ, তার সাথে এরকম তারের খাঁচা করে পুরো রাস্তা এরকম ঘিরে দেওয়া হয়েছে, যাতে বাইরে থেকে কোনো জীবজন্তু না আক্রমণ করতে পারে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখানে বাঘের দেখাও পেয়ে যেতে পারি। তার সাথে হরিণ তো আসার সময় দেখিয়েছি, ওগুলো তো দেখতে পাবোই এখান থেকে। যেহেতু অনেকটা লং রুট, সেই জন্য বসার জন্য এরকম জায়গায় জায়গায় এরকম ছাউনি করা আছে। এখানে যে বাঘ হরিণ আসে এগুলো তার প্রমাণ। এখানে জল খাওয়ার জন্য এরকম মিষ্টি জলের লাইন করা আছে। এই দোবাঙ্কি ক্যাম্পের মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে বাইরে যে পুরো ভিউটা উপর থেকে দেখতে পাওয়া যায়। ওয়াচ টাওয়ারের ওপর থেকে পাশে একটা এখানে মিষ্টি জলের একটা পুকুর দেখতে পাওয়া যায়, যেখানে এখানে বন্যপ্রাণীরা আসে জল খেতে। এখন ঘড়ি কাটা বলছে দুপুর 12:46। এখন চলে আসলাম নেতি ধোপানির ঘাটে। এটা হচ্ছে গেট, এইদিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের লঞ্চ। সবাই অলরেডি চলে গেছে এই জায়গা দিয়ে। আসলে নিচে ঘুমোচ্ছিলাম, একটু চোখটা লেগে গিয়েছিল, সেই জন্য একটু আসতে দেরি হলো। আর এরকম একটা সুন্দর পাশ দিয়ে একটা খাড়ি চলে গেছে একদম ভেতরের দিকে, চারিদিকে সব জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভেতরে প্রবেশ করেই ডান দিকে রয়েছে বাঘ দেবতা ও মা বনদেবী মন্দির। ইনি হলেন সুন্দরবনের প্রধান দেবী। এই মন্দির এই অঞ্চলে প্রচুর রয়েছে। অল্প ভেতরে প্রবেশ করলেই একটা বোর্ডের মধ্যে লেখা রয়েছে এখানে বাঘ শেষ কোন তারিখে কোন সময় দেখা গেছে ইত্যাদি। আরও একটু ভেতরে প্রবেশ করলে সুন্দরবনের মানচিত্র সহ ম্যানগ্রোভের সমস্ত প্রজাতির পাখি, কাঁকড়া, জলজ জীব, সরীসৃপদের প্রজাতি, শীতের সময় আসা কিছু পরিযায়ী পাখি, কিছু ম্যানগ্রোভের ফুল এবং ফল, এছাড়াও রেস্কিউ করা কিছু বিরল প্রজাতির জীবেদের নাম এবং ছবি, যেটা বুঝতে সাহায্য করে সুন্দরবনের জীব বৈচিত্র্যকে। এই ওয়াচ টাওয়ারের উপরে এসে এখানে এক প্রকারের পাখি দেখতে পেয়েছি, যেটা সুন্দরবনের দ্বিতীয় বৃহত্তম পাখি, যার ওজন 3 থেকে 4 কেজি, মানে খালি মাংসের ওজন। এই যে দূরে দেখা যাচ্ছে, অনেকটা দূরে, ক্যামেরাতে ভালোভাবে আসবে না, একদম গাছের ডগায় বসে আছে। আর এই পাখির একটা বিশেষত্ব আছে, এগুলো যখন ওড়ে না, ওড়ার সময় কিছুটা দৌড়ে গিয়ে তারপর ডানা মেলে এটা উড়তে শুরু করে। যে নিচে দেখছেন এগুলো হচ্ছে হেতাল গাছ, হেতাল গাছের জঙ্গল, ছোট ছোট ঝোপ আছে। এইসব জায়গাতেই বাঘ লুকিয়ে বসে থাকে। ওই যে আসার সময় দেখছিলাম, ওই যে বোর্ডে লেখা আছে না কোন ডেটে এখানে রিসেন্ট বাঘ দেখতে পাওয়া গেছে, তো এইসব জায়গাতে আসলে এখানে বাঘ দেখা যায়। আর এই গাছের একটা বিশেষত্ব কি, এই জায়গাতে বাঘ হচ্ছে লুকিয়ে থাকতে পারে। এই গাছের কালার এবং আমাদের যে রয়্যাল বেঙ্গলের যে কালার গায়ের, সেটা পুরোপুরি ম্যাচ করে যায়, যার জন্য বাঘকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। এই ঝোপের মধ্যে থেকে শিকার করতে বাঘের খুব সুবিধে হয়। নেতি ধোপানির এই জায়গা সুন্দরবনের এক লুকোনো রত্নের মতো। আমাদের বাংলা উপকথায় পৌরাণিক কাহিনীতে বেহুলা এবং লক্ষিন্দরকে নিয়ে যে জায়গার উল্লেখ রয়েছে, সেটাই হলো এই নেতি ধোপানি। এখানেই শোনা যায় বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে এনেছিলেন। এই জায়গায় ভগবান শিবের উদ্দেশ্যে তৈরি হওয়া মন্দিরের ধ্বংসাবশেষও পাওয়া গেছে, যেটা 400 বছরের পুরানো বোর্ডের মধ্যে লেখা রয়েছে। কিন্তু গবেষণায় জানা গেছে এই মন্দির প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। এই জায়গায় আজকের জন্য স্পেশাল করে পারমিশন করানো। এমনিতে অন্যান্য সময়ে এই ট্রিপে এই জায়গার পারমিশন হয় না বললেই চলে। আর এই রকম সুযোগ খুব কমই আছে, যেটা আজকে আমি পেয়েছি। এই যে নেতি ধোপানি জায়গাটা আছে, এটা এক ধরনের একটা সাপের রাজ্য বললেই চলে, কারণ এখানে সবথেকে বিষাক্ত প্রজাতির সাপেদের বাস আছে। যেমন এখানে বাঘ দেখতে পাওয়া যায়, সাপও রয়েছে এখানে প্রচুর পরিমাণে। এই দিকের এই জঙ্গলে সবথেকে বিষধর সাপ আমরা জানি কিং কোবরা। কিং কোবরা ছাড়াও এখানে শঙ্খচূড় বলে একটা সাপ আছে, মানে ভয়ঙ্কর সর্পদ্বীপে আমরা ঢুকেছিলাম এখন। যাই হোক, এবারে পেটের খিদেটা বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে এবং সময়টাও দুপুরে রূপান্তরিত হয়েছে, তাই হাজির হলাম খাবার টেবিলে। এখনের সময় 1:43।
আমরা ওই নেতি দোকানি ছেড়ে এখন এগোচ্ছি পরের পয়েন্টের দিকে। আর তার আগে বেশ কিছুক্ষণ হাতে সময় আছে, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই মিলে। সবাই এখানে একসাথে এক জায়গায় সব খাওয়া দাওয়া করছে। আজকের দ্বিতীয় দিনে ছিল আলু ভাজা, গন্ধরাজ লেবু, ডাল, একটা বড় সাইজের পাবদা, একটা ভেটকি মাছের পেটি এবং শেষ পাতে ছিল চাটনি ও পাঁপড়। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে পৌঁছলাম হসপিটালে। না, এটা একটু ভুল বললাম, আসলে এটা মানুষের না, এটা হলো বাঘের হসপিটাল। এখন ঝড়খালির ফেরিঘাটে এসে ঠেকেছে আমাদের এমবি সব্যসাচী। এখন ঘড়ি কাঁটায় 2:53 এরকম বাঁশের পুল করা আছে। যে সকাল থেকে ঘুরছি, একটাও কিন্তু দোকান দেখতে পাইনি। অবশেষে এই ঝড়খালিতে এসে এখানে প্রচুর দোকান দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়া, টুকিটাকি কেনাকাটা, কোনো জিনিস প্রয়োজন থাকলে সব কিছু পেয়ে যাবেন এই ঝড়খালিতে আসলে। এটা হলো ঝড়খালি ফেরিঘাটের মার্কেটের রাস্তা। এই পার্কের ভেতরে ঢোকার জন্য এখানে রয়েছে টিকিটের কাউন্টার। টিকিট নিয়েছি আমরা দুজন আসছি যেহেতু, 30 টাকা করে 60 টাকা নিয়েছে। এটা হচ্ছে সুন্দরবনের ওয়াইল্ড অ্যানিমাল পার্ক। এখানে টিকিটের কাউন্টারে জিজ্ঞেস করলাম, দাদা বাঘের যে হসপিটাল সেটা কোথায়? বললো ভেতরে। আমরা মানুষের হসপিটালেই জানি, কিন্তু বাঘেদের যে হসপিটাল হয়। হেওরভাঙ্গা নদীর তীরে অবস্থিত ঝড়খালি হলো বাঘের রেস্কিউ সেন্টার, যেখানে অসুস্থ বাঘের চিকিৎসা করা হয়। এখানে এই জায়গায় রয়েছে একটা গোসাপ, এই জায়গা দিয়ে চলে যাচ্ছে এই জালের মধ্যে দিয়ে। বাপ রে বাপ, কি ভয়ানক দৃশ্য। ওইদিকে জলে গিয়ে নেমে গেল। খুব সম্ভব এই দিকের এই যে গেটটা আছে, এখানেই ভেতরে বাঘের হসপিটাল, যেখানে বাঘের ট্রিটমেন্ট হয় বলা হয়। এইরকম একটা গেট করা আছে, সুন্দর একটা পুল, কিন্তু ভেতরে এন্ট্রি নেই সাধারণ মানুষদের জন্য। আর দূরে ওখানে একটা বাঘ দেখতে পাওয়া যাচ্ছে। আর সামনে এই জায়গায় একটা কুমির আছে। কুমিরটা খালি দেখুন, আমি খালি জাস্ট এই যে রেলিং করা আছে ভেতরে হাত দিয়ে দেখাচ্ছি। এই জায়গায় এসে দাঁড়ালে এটা কিন্তু নজর করা যায় না যে এখানে কুমির শুয়ে আছে, কারণ এটা একদম স্থির। আমি জাস্ট হঠাৎ নজর পড়ে গেল, সেই জন্য বললাম। আর আশেপাশে সবাই যারা আসছে সবাই কিন্তু এটাকে এড়িয়ে চলে যাচ্ছিল। আমি বলতে সামনে থেকে সবাই এখন আবার আসছে। এই কুমিরটাও এখানে হয়তো অসুস্থ হয়েছিল, এখানে নিয়ে আসছে। সুন্দরবনের কোথাও বাঘ দেখতে না পেলেও এই জায়গায় আসলে একটা না একটা বাঘ দেখতে যে পাবেন, এটা কিন্তু গ্যারান্টি। অনেকের হয়তো মনে হতে পারে খাঁচার মধ্যে বাঘ এ তো চিড়িয়াখানাতেও দেখতে পাওয়া যায়, কিন্তু এই বাঘ পোষ মানানো নয়, চিকিৎসার জন্য জঙ্গল থেকেই ধরে আনা। এই যে কতটা হিংস্র সেটা এর শিকার না করা দেখলে বুঝতেই পারা যায় না। বেশ কিছুটা সময় কাটিয়েছি, সাথে ঝড়খালির মার্কেটটাও ঘুরেছি। অবশেষে একে একে সবাই লঞ্চে প্রবেশ করলাম। এখনের সময় ছিল বিকেলের কিছু মুহূর্ত আগের। ফলাহারে এসে হাজির হয়েছিল 2টো শাকালুর টুকরো, সাথে 2টো আঙুর এবং একটা বড় সাইজের কুল। দিনটা বেশ দিব্যি কাটছিল, কিন্তু হঠাৎ করে ভয়াবহভাবে বোট একসময় দুলতে লাগলো, ঠিক যেমনটা সমুদ্রের ঢেউয়ে হয়ে থাকে। বেশিরভাগ পর্যটকেরাই ভয়ে চিৎকার করছিল, কারণটা সবাই ছিল এই ট্রিপে একদমই নতুন বললেই চলে। আমি বাড়ি থেকে বেরোনোর আগে গুগল ম্যাপ দেখেই এখানে এসেছিলাম। প্রথমে আমিও একটু ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু পরে যখন ব্যাপারটা বুঝেছিলাম তখন একটু মজাই নিয়েছিলাম। যখন বুঝলাম এখান থেকে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের সমুদ্র একদমই সামনে, এটা আসলে স্বাভাবিক ব্যাপার। যেখানে সমুদ্রের ঢেউর সাথে অনেকগুলো নদীর সংযোগ ঘটে, সেটাও আবার জোয়ার ভাটার সময়, সেই জায়গায় এমনটা হওয়া আসলে স্বাভাবিক জিনিস। এটা কোনোভাবেই ভয়ের কোনো কারণ না। কিন্তু এটা সবাইকে বোঝাতে আমাদের গাইড দাদার মনে হয় বেশ কিছুটা সময়ই হয়তো লেগেছে। সূর্য অস্ত যাওয়ার পরের মুহূর্তটা যে কি রোমান্টিক হয় বলার ভাষাই হারিয়ে ফেলছি। এখন অলরেডি সানসেট হয়ে গেছে। আর এই দিকে এই যে পাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঘেদের এরিয়া, যাতে বাঘ এই নদী পার না করে ওই পারে চলে যায়, কারণ ওই পারে রয়েছে লোক বসতি। সেই জন্য বন দপ্তর থেকে এরকম জাল দিয়ে না পুরো ঘিরে দেওয়া হয়েছে। এতে বাঘেরও সেফটি এবং মানুষজনেরও সেফটি। বাঘেরা সাধারণত এমনিতে নদী পার করে না, যখন ওদের জঙ্গলে খাবারের খুব অভাব পড়ে যায় তখনই একমাত্র বাধ্য হয়ে এক জায়গায়, যেমন আমরা কাজের জন্য পেটের দায়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই না, বাঘেদেরও সেম একই জিনিস। বাঘ কিন্তু সাঁতার দিতে খুবই পটু। লাল আলোর ছোটা তখনও লেগে রয়েছে নদীর জলে এবং ম্যানগ্রোভের গাছের চূড়ার ওপর। সারি সারি পাখিরা ফিরছে তাদের বাসস্থানে। এ যেন এক আলাদাই অনুভূতি। বেশ কিছু সাদা রঙের বকের মতো পাখির প্রজাতিরাও ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে দিনের শেষ আলোয়। বোটের রঙিন আলোতে সরে যাচ্ছে আবছা রঙের ম্যানগ্রোভের গাছগুলো। পাশ দিয়ে বয়ে যাচ্ছে বেশ কিছু বড় বড় জাহাজ, যেগুলো অন্ধকারে এপার বাংলার না ওপার বাংলার বোঝা একদমই কঠিন। রাতের বাসস্থানে ফেরার আগেই লঞ্চের মধ্যে আমাদের চলে এসেছিল ইভিনিং স্ন্যাক্সে গরম গরম চিকেন পকোড়া।
এবং তার সাথে 1 কাপ চা। এরপরে একদম রাতের ডিনার দিয়ে অবসান হবে সুন্দরবন ভ্রমণের আজকের দ্বিতীয় রাত। এখন ঘড়ির কাঁটায় বাজলো 10টা বেজে 30 মিনিট। এখন আমাদের রাত্রের খাবারের মেনুটা আপনাদের দেখাই। এটা হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে কাশ্মীরি আলুর দম, আর এটা আছে চিলি চিকেন। কাল থেকে যতবার খাচ্ছি এখানে, এনাদের খাওয়া দাওয়ার যে কোয়ালিটি সেটা কিন্তু অনেক বেটার। খাওয়া দাওয়ায় কোনো কমপ্লেন নেই। আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর একদম দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে একদম সকালে। সবাইকে গুড মর্নিং। আজকে সুন্দরবনে আমার তৃতীয় দিন, তার সাথে সকালের সময়টা দেখুন কত সুন্দর, চারিদিক পুরো কুয়াশাই কুয়াশা। আজকে হাতে বেশ কিছুটা সময় রয়েছে। আজকে আমরা এখান থেকে বেরোবো 8টার পর, সেই জন্য সকাল সকাল রুম থেকে বেরিয়েই ভাবলাম একটু পায়ে হেঁটে জায়গাটা একটু ঘুরে দেখি। সকালের সময় জায়গার কি সৌন্দর্য দেখুন। আর আমার সাথে চলেছে অমিত দাও। অমিত দা, কেমন কুয়াশা দেখছো এখানে? সূর্য উঠেছে কতক্ষণ হলো, কিন্তু এখনো কিন্তু কুয়াশাই যাচ্ছে না। হাতে যেহেতু ছিল বেশ অনেকটাই সময়, তাই দুজন মিলে ঠিক করলাম পায়ে হেঁটে এখানের আশেপাশের গ্রামটা ঘুরে দেখব। কারণ দুটো দিন হয়ে গেল জলে জলেই আমরা কাটিয়েছি। তাই হোমস্টে থেকে বেরিয়েই কুয়াশা মাখা ম্যানগ্রোভের পাশের রাস্তা ধরে বেরিয়ে পড়লাম। বেশ কিছু গ্রামের ছোট ছোট বাড়ি, দোকানঘাট, কিছু গ্রাম্যপালিত পশুদের ঘুরে বেড়ানো, এইসবই দেখছিলাম। সত্যি কথা বলতে আমাদের আসল উদ্দেশ্য ছিল এই গ্রাম্য পরিবেশের একটা ভালো চায়ের দোকানে চা পান করে সকালের মুডটা ফ্রেশ করার। আজকে সকালের বেশ কিছুটা সময় এই ম্যানগ্রোভ এবং এই যে গ্রামটা পায়ে হেঁটে ঘুরেছি, দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত। এখন আজকে হচ্ছে তৃতীয় দিনে আমরা আমাদের হোমস্টে ছেড়ে ব্যাগপত্র নিয়েই রওনা হচ্ছি। আজকেও দুটো জায়গা আছে ঘুরে দেখার। আজকে প্রায় সারাটা দিন আমাদের জলের মধ্যে ম্যানগ্রোভ দেখতে দেখতেই কেটে যাবে। দুটো সাইট সিন আছে আজকে। এখন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের লঞ্চের ঘাটের দিকে। আজ তৃতীয় দিনে লঞ্চে উঠে খাবারে ছিল গরম গরম লুচি, ছোলার ডাল এবং একটা ডিম সেদ্ধ। এই খাবার খেয়েই আজ আমরা রওনা হব প্রথমে সজনেখালির দিকে, যেই জায়গায় গতকাল পারমিশনের অভাবে আমরা ভিজিট করতে পারিনি। আমাদের হোমস্টে পাখিরালয়ের লঞ্চঘাট থেকে সজনেখালির ডিস্টেন্স খুবই সামনে। সজনেখালি হলো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেখানে প্রবেশ করেই প্রথমে দেখতে পেয়েছি সেলফি দেওয়ার জন্য এক বাঘমামা দাঁড়িয়ে রয়েছে। সজনেখালি হলো বন্যপ্রাণীর অভয়ারণ্য। যেখানে গেলে প্রথমে চোখে পড়ে সেটা হলো কচ্ছপের প্রজনন। এছাড়াও অল্প একটু এগিয়ে গেলে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে ম্যানগ্রোভের বনের মধ্যে বাঘ, বন্য শূকর, হরিণ ইত্যাদি দেখতে পাওয়া যায়। কিন্তু তার জন্য ভাগ্য খুবই ভালো থাকার প্রয়োজন। ওপর থেকে দূরের দৃষ্টি দেখতে একটু অসুবিধা হয় ঠিকই, তবুও দূরের ঝোপের মধ্যে বাঘ না দেখতে পেলেও হরিণ দেখতে পেয়েছি। এছাড়াও বেশ কিছু ছোট ছোট প্রজাতির ছোট বড় বাঁদরকেও খেলা করতে দেখেছি। একটা জিনিস শেয়ার করে রাখা আমার মনে হয় খুবই জরুরি। সুন্দরবন ভ্রমণ করাকালীন কোনো প্রকারেই প্লাস্টিক জাতীয় খাবারের প্যাকেট কিংবা ইউজ করে ফেলে দেওয়ার মতো প্লাস্টিকের জলের বোতল সঙ্গে ক্যারি করা যায় না। এছাড়াও বনজ জীবজন্তুদের সঙ্গে নিয়ে যাওয়া কোনো প্রকার খাবার দেওয়া যায় না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতেই হবে, অন্যথায় ভারী রকমের জরিমানা পর্যন্ত হতে পারে। এখন ঘড়ির কাঁটা বলছে 11টা বেজে 25 মিনিট। এখন যেই জায়গাতে আসলাম এটা হচ্ছে লোকনাথ বাবা মন্দিরের ঘাট। এখানে মন্দিরে যারা এখানে পুজো দেয়, যেটা মানত করে সেটাই নাকি পায়, এটা এখানে লোকমুখে শোনা। দুরাত্রি 3 দিনের ভ্রমণের সমস্ত দর্শনীয় স্থান ঘোরা পূর্ণ হয়েছে। এরপরে জলের মধ্যেই বেশ কিছুটা সময় কাটিয়েছি, কিন্তু সুন্দরবনকে বিদায় দেওয়ার আগে দুপুরের লাঞ্চটাও এই লঞ্চের মধ্যে বসেই করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা সোনাখালী ঘাটে হচ্ছে প্রবেশ করব।
তার আগে এই যে 2 রাত 3 দিনের যে প্যাকেজ আছে তার শেষ খাবারটা এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। আর দুপুরের খাবারে আজকে রয়েছে মাছ এবং মাংস, মানে টোটালি আলাহিদার ব্যাপার, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এত আনন্দ পেয়েছি, খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, কোনো দেখতে কোনো রকম সমস্যা হয়নি। দিদি কেমন লাগলো বলে এখানে এসে? দারুণ দারুণ, খুব ভালো লেগেছে। মানে আবার সবাইকে এটাই সাজেস্ট করব, এক কথায় সবাই পরিযায়ীতেই আসো আর এখানেই দারুণভাবে তোমরা মজা করো। ছোট বাচ্চা নিয়ে আসলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। খুবই ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে। আপনাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি হাওড়া সাঁতরাগাছি। দুর্দান্ত লেগেছে, খুব ভালো লেগেছে। এত ভালো পরিষেবা কি একটা ভাষা মনে পাওয়া যাবে না। কাল থেকে কতগুলো ছবি তুলেছো এখানে? কাল থেকে আমি প্রচুর ছবি তুলেছি, বিশেষ করে আমার 1 মিলিয়ন ছবি তুলেছি। 2টো ক্যামেরাম্যান ভাই আছে, তো অমিত আর শুভঙ্কর আমার এত ছবি তুলে দিয়েছে। এই ছবিতে যদি আমি ভাইরাল না হই তাহলে আর ভাইরাল হবো অবশ্যই না। হবেন 100%। এরপরে আসলে কোন সময় আসার জন্য সাজেস্ট করবেন সব থেকে? মনে হয় নভেম্বর ডিসেম্বর মধ্যে পেলে আসবো। আসলে যতক্ষণ ধরে এখানে এসেছি না, যতজন আমরা আছি সবাই একটা পরিবারের মতো হয়ে গেছি। সবাই হাসি ঠাট্টা মজা এসব চলছে। খাওয়া দাওয়া তো হয়েছে, খাওয়া দাওয়াটা ওটা ফ্যাক্ট না, ওটা তো যেখানে যাওয়া সেখানে পেয়ে যাবো। কিন্তু এখানে এই যে একসাথে থাকা, আনন্দ করা, ঘোরা, মজা। এখানকার ব্যবস্থাপনা খুব ভালো, ভীষণ ভালো ব্যবস্থাপনা। আমার তো ভীষণই ভালো লেগেছে এদের আতিথেয়তা, এদের ব্যবহার, এদের ডিসিপ্লিন। খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আচ্ছা ঠাম্মা, আপনারা কেমন লাগলো বলুন? খুব ভালো লাগলো। আবার আসতে চাইবেন কি এখানে? রথ যদি চলে তবেই আসবো। তো এখন আমরা চলে এসেছি আমাদের ড্রপিং পয়েন্টে। এই যে দেখছেন সামনে ব্রিজ, এই ব্রিজটা পার করেই এখানের যে সোনাখালীর যে ফেরি ঘাট, সে ঘাটে পৌঁছবো। তারপরে নেমে যে যার সে তার নিজেদের সব বাড়ি। সুন্দরবনকে বিদায় দেওয়ার ঠিক কিছু মুহূর্ত আগে সবার সাথে গ্রুপ সেলফিও নিয়েছি। যেই ট্যুর এজেন্সির মাধ্যমে আজকে আমি ঘুরলাম তার নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এইবারে আসি আসল কথায়, 2 রাত্রি 3 দিনের ভ্রমণে আমার কত খরচ হয়েছে। আজকে পরিযায়ী ট্যুরিজমের মাধ্যমে এমবি সব্যসাচীতে করে 2 রাত্রি 3 দিনের ভ্রমণ আমার কমপ্লিট হয়েছে। আমার খুব ভালো লেগেছে, আপনাদেরকেও রেকমেন্ড করব, অবশ্যই আসুন। আর আমার এই প্যাকেজে খরচ পড়েছে 3200 টাকা। এটা বছরের বিভিন্ন সময় আপ ডাউন হয়ে থাকে, কিন্তু আমি এখন এই সময় 3200 টাকা দিয়ে আমি প্যাকেজটা বুক করেছিলাম। এতগুলো পয়েন্ট ঘুরেছি, আজকে এখানেই শেষ করলাম আজকে সুন্দরবন ভ্রমণের প্রথম এবং শেষ পর্ব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।